তো আজকে আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তুগুলো, সেগুলো হচ্ছে আমরা ত্রিভুজের বৈশিষ্ট্যটা ডিটেইলস পড়বো। তারপর হচ্ছে ত্রিভুজ সর্বসম হবার শর্ত। তো বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো খুঁটিনাটি বিষয় আসবে। তারপর হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য। এরপর যদি সময় থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্লাসিফিকেশনের দিকে যাব। তো আমরা প্রথমে জেনে নিব ত্রিভুজটা আসলে কি। তো আমরা হচ্ছে জানি, সিম্পলি যদি বলি যে ৩ টা যদি বাহু থাকে বা ৩ টা রেখাংশ বা ৩ টা রেখা, তো ৩ টা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো আমরা এখানে রেখাংশ লিখেছি এইজন্য, তো আমরা গত ক্লাসে পড়েছিলাম রেখার থেকে যদি একটা অংশ কেটে নেই তাহলে সেটাকে বলা হবে রেখাংশ। তো এই ৩ টা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র অর্থাৎ কোনো গ্যাপ থাকলে হবে না। ৩ টা আবদ্ধ হতে হবে। ৩ টা রেখা দ্বারা যে অংশটা হবে সেটা আবদ্ধ হতে হবে। তো আবদ্ধ হলেই তখন একটা ত্রিভুজ তৈরি হবে। তো ত্রিভুজের ৩ টা বাহু থাকবে, সাথে ৩ টা কোণ থাকবে। এটা আমরা সবাই জানি। আ তো ত্রিভুজের ৩ টে বাহু আর আ কোণের যে বিষয়টা, সেখানে হচ্ছে আমরা বাহু আর কোণের মধ্যে বিভিন্ন সম্পর্ক দেখব বৈশিষ্ট্য পড়ার সময়। তো এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে AB হচ্ছে একটা বাহু, AC হচ্ছে আরেকটা বাহু আর BC হচ্ছে আরেকটা বাহু। তো সবটাকে আমরা একসাথে বলি ত্রিভুজ ABC। তো আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, ডেলের মতো একটা চিহ্ন। এই চিহ্নটাকে আমরা ত্রিভুজ এর চিহ্ন বলি, অর্থাৎ আমরা ত্রিভুজকে চিহ্নটা দ্বারা প্রকাশ করি। তো আমরা যদি হচ্ছে এইখানে ABC একটি ত্রিভুজ না বলে আমরা এই চিহ্নটা বসে বলতাম ডেল ABC, তখন একটা ত্রিভুজ বোঝাতো। অর্থাৎ এই চিহ্নটার সাথে যদি আমরা ABC লিখতাম তাহলে সেটা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র বোঝাতো বা একটা ত্রিভুজ বোঝাতো। তো এরপরে আমরা পরের যে স্লাইডটা আছে সেখানে আমরা দেখব হচ্ছে ত্রিভুজ হবার কিছু শর্ত। আমরা যখন ত্রিভুজ তৈরি করব তখন কি, কি শর্ত মানতে হবে। তো যেহেতু আমরা জানি ত্রিভুজের এখানে ৩ টা বাহু আছে আর কোণ আছে, তো আমরা ত্রিভুজের শর্ততে আমরা বাহুটাকে কনসিডার করব। যখন ত্রিভুজ আমরা বানাতে যাবো তখন অবশ্যই আ এখানে আমি ২ টা শর্ত বলছি। এই ২ টা শর্তগুলো মানতে হবে। ১ নম্বর শর্ত হচ্ছে ত্রিভুজের যেকোনো, সবাই লিখে ফেলেন খাতায়, ত্রিভুজের যেকোনো ২ বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা এখানে ৩ টা বাহু থেকে যদি আমরা ২ টা বাহু নেই, তো ২ টা বাহুর যোগফল অবশ্যই হবে ৩ নাম্বার বাহু থেকে বড়। ৩ নাম্বার বাহু থেকে ২ টা বাহুর যোগফলটা অবশ্যই বড় হবে। তো এটা হতে হবে শুধু আ ২ টা বাহু নিয়ে এরকম হলেই হবে না। সবগুলো বাহুর ক্ষেত্রে এটা মানতে হবে। অর্থাৎ আমি যদি এখানে আপনাদেরকে একটা হোয়াইট বোর্ডে দেখাই, আপনারা জাস্ট এটা লিখে ফেলেন ত্রিভুজের যেকোনো ২ বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা এখানে আগের স্লাইডে দেখেছিলাম এখানে AB, AC আর BC হচ্ছে ৩ টা বাহু। যদি আমরা এভাবে বলি যে এখানে AB প্লাস AC এই ২ টা যোগ করলে অবশ্যই BC থেকে বড় হতে হবে। AB প্লাস AC যোগ করলে অবশ্যই BC থেকে বড় হতে হবে। আবার সিমিলারলি আমরা বলতে পারি AB প্লাস AC না, শুধু আমি যদি বলি AB প্লাস BC তাহলে সেটা অবশ্যই AC থেকে বড় হবে। আমি যদি বলি AB প্লাস BC সেটা অবশ্যই AC থেকে বড় হবে। আবার যদি বলি AC প্লাস AB তাহলে সেটা হবে BC থেকে বড়। অথবা যদি বলি AC প্লাস BC সেটা হবে AB থেকে বড়। তার মানে ২ টা বাহু যোগ করলে ৩ নাম্বার বাহু থেকে বড় হতে হবে। তো আমরা এখানে একটা হোয়াইট বোর্ডে কয়েকটা বাহু নিয়ে দেখি। তাহলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। আমি এখানে কয়েকটা বাহু লিখছি। ৩, ৪ আর হচ্ছে ৭। এখন কথা হচ্ছে এই ৩, ৪, ৭ দিয়ে ত্রিভুজ গঠন হবে কিনা? ৩, ৪, ৭ দিয়ে ত্রিভুজ গঠন হবে না এইজন্য যে আমি যদি এখানে ৩ আর ৪ ৩ আর ৪ প্রথমে যোগ করি। ৩ আর ৪ যোগ করলে আসে হচ্ছে ৭। শর্ত হচ্ছে ১ম ২ টা বাহু বা যেকোনো ২ টা বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হতে হবে। তো এখানে ৩ আর ৪ যোগ করলে ৭ হচ্ছে। ৭ এই ৭ থেকে বড় না। তাই এটা ত্রিভুজ হবে না। কিন্তু এখন আপনি বলতে পারেন যে আমি যদি ৪ আর ৭ যোগ করি, হ্যাঁ? যদি আমি বলি এটা যে ৪ আর ৭ যোগ করলে কি হচ্ছে? ৪ আর ৭ যদি আমি যোগ করি তাহলে ১১ হচ্ছে। এটা ঠিক আছে। কিন্তু শুধু একটা বাহু মিললেই হবে না, ৩ টা বাহুর ক্ষেত্রে মিলতে হবে। আবার আমি যদি এখানে ৩ আর ৭ নেই, ৩ প্লাস ৭ সমান হচ্ছে ১০। তো ৩ প্লাস ৭ ১০, ৪ থেকে বড়। ঠিক আছে? আবার ৪ প্লাস ৭ ১১। এই ৪ আর ৭ ১১, ৩ থেকে বড়। তাও ঠিক আছে। কিন্তু এই বাহুটা ৩ আর ৪ এর যে যোগফলটা ৭, ৩ আর ৪ এর যোগফল ৭, ৭ থেকে বড় না হওয়ার কারণে এটাকে আমরা ত্রিভুজ বলতে পারব না।
এখন কথা হচ্ছে ত্রিভুজ হবে না কেন? প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি, এটা যদি আমরা আঁকতে চাই, তাহলে আমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবো। আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি, ধরেন আমি ধরলাম এই বাহুটা হচ্ছে 3 সেন্টিমিটার, এই বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার, বা এখন যদি আমি আরেকটা বাহু নিই, ধরেন কথার কথা 7 সেন্টিমিটার, বা এরকম যদি আমরা আঁকি, ধরলাম এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, জাস্ট আমি ধরে নিলাম এটা হচ্ছে 7। তো যদি আমরা এরকম ৩ টা বাহু নিয়ে আঁকি ৩, ৪, ৭, তাহলে দেখা যাবে এই জায়গাতে গিয়ে এটা আর মিলবে না। আপনি যেভাবে আঁকেন না কেন এটা মিলাতে পারবেন না। অর্থাৎ যদি বাহুর মাপটা ২ টা বাহুর যোগফল ৩ নম্বর বাহু থেকে বড় না হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটা গঠন হবে না। এখানে একটা গ্যাপ থেকে যাবে। তো এই বৈশিষ্ট্যটা হলে হবে, অথবা পরের যে বৈশিষ্ট্য আছে, আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই ২ বাহুর, এটা ছিল যোগফল, আরেকটা হচ্ছে বিয়োগফল, তৃতীয় বাহু থেকে ছোট হতে হবে। আমরা পরের স্লাইড দেখছি। পরের স্লাইডে দেখতে পাচ্ছি ২ বাহুর অন্তর অর্থাৎ ২ বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে যদি আমরা যোগফল না দিয়ে বিয়োগফল দিয়ে বের করতে চাই, তাহলে সম্ভব। আমরা ২ টা বাহুর বিয়োগফলটাকে দেখব তৃতীয় বাহুর থেকে ছোট কিনা। দেখি সবাই, ২ বাহুর অন্তর বা বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। ২ বাহুর অন্তর অথবা বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। তো এইটা যদি আমরা একটু দেখাতে চাই হোয়াইট বোর্ডে, ধরেন আমি এখানে বাহু নিচ্ছি কয়েকটা। ধরেন আমি নিলাম ৩, ৫, ৭। এখন কথা হচ্ছে এটা দিয়ে এইটা দিয়ে ত্রিভুজ গঠন হবে কিনা। এখানে দেখি আমরা ৩ আর ৫ যোগ করলে ৮ হচ্ছে, ৮ ৭ থেকে বড়। আবার ৫ আর ৭ যোগ করলে ১২ হচ্ছে, ১২ ৩ থেকে বড়। আবার যদি আমরা ৭ আর ৩ যোগ করি ১০ হচ্ছে, ১০ ৫ থেকে বড়। তার মানে ৩ ক্ষেত্রেই ২ টা বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে। তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব। এখন এখন কথা হচ্ছে যে আমরা পরের যে শর্তটা ছিল ২ বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। যদি বড় হয় তাহলে পরের ক্ষুদ্রতর যে বৈশিষ্ট্য আছে সেটাও মিলবে অটোমেটিক। দেখি আমরা। যেমন এখানে ৫ থেকে ৭ যদি বিয়োগ করি, বা ৭ থেকে ৫ যদি বিয়োগ করি, ৭ থেকে ৫ বিয়োগ করলে বড়টা আমরা আগে ধরি। তো ৭ থেকে ৫ বিয়োগ করলে ২ হচ্ছে। ২ দেখেন ৩ থেকে ছোট। আবার এই ৫ থেকে ৩ বিয়োগ করলে ২ হচ্ছে। ২ দেখেন ৭ থেকে ছোট। আবার এই ৭ আর ৩ যদি আমরা বিয়োগ করি, ৭ থেকে ৩ বিয়োগ করলে ৪ হয়। ৪ দেখেন ৫ থেকে ছোট। তার মানে হয় আমরা যোগ করে দেখব অথবা বিয়োগ করে দেখব। যদি ২ বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ছোট হয়, তাহলে এর দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। এখন যদি আমরা এখানে ৩, ৫, ৮ নিতাম, তাহলে দেখেন কি হতো? তাহলে ৩, যদি আমি ৫ থেকে ৩ বিয়োগ করি, ৫ থেকে ৩ বিয়োগ করলে ২ হচ্ছে, ২ ৮ থেকে ছোট। ঠিক আছে? আবার ৮ থেকে ৫ বিয়োগ করলে ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩ হচ্ছে। কিন্তু ৩ তো ৩ থেকে ছোট না। তার মানে এটা দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব হবে না। কেন? কারণ ৮ থেকে ৫ বিয়োগ করলে ৩ হবে। ৩ থেকে ৩ বিয়োগ করলে বা ৩ আর ৩ কম্পেয়ার করলে যেটা হচ্ছে ৩ আর ৩ সমান হয়ে যাচ্ছে। কিন্তু শর্ত হচ্ছে এই ৩ থেকে এই বিয়োগফলটা অবশ্যই ছোট হতে হবে। তার মানে আমরা বলতে পারি যে ২ বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, অথবা ২ বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে ছোট হতে হবে। এই ২ টা শর্তের যেকোনো একটা মানলেই, একটা মানলে আরেকটা অটোমেটিক মানবে। মানলেই তখন আমরা বলতে পারবো যে হচ্ছে ত্রিভুজ গঠন সম্ভব হবে। এখন আমরা যেহেতু ত্রিভুজ গঠন করে ফেললাম, এখন আমরা দেখি ত্রিভুজের কি, কি বৈশিষ্ট্য থাকতে পারে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। তো হ্যালো। ত্রিভুজের বৈশিষ্ট্যের মধ্যে ১ নাম্বার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হবে। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হবে। অর্থাৎ সবগুলো যে সবগুলো কোণ যদি আমরা যোগ করি, তাহলে সেটা অবশ্যই কি হবে? ১৮০ ডিগ্রি হবে। আচ্ছা, নাদিয়া আপু স্যার একটু আমার মিউট একটা করে দেন কোয়েশ্চেন আপনি। ছিল। আপ হ্যাঁ, সিওর। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি, বলেন। হ্যাঁ আপু, বলতে পারেন। শুনতে পাচ্ছি আমি। স্যার আমি কম্পেয়ারটা কয়বার করবো এভাবে? কম্পেয়ারটা হচ্ছে আমরা সবগুলো বাহু দিয়ে দেখবো, ৩ টা বাহু দিয়েই। মানে একটা বাহু মিলে গেলে হবে না। আমরা ৩ টা বাহু দিয়ে চেক করে দেখবো। এমন হতে পারে ২ টা বাহু দিয়ে মিলেছে, ৩ নাম্বার দিয়ে মিলল না। তখন কিন্তু আর ত্রিভুজ হবে না। ঠিক আছে? ৩ বারই আমাদের মিলাইতে পরীক্ষার হবে জন্য না? যে ম্যাথ গুলো থাকে সেগুলোর জন্য টেস্ট
পারছি। হ্যাঁ, ৩ টাই মেলাতে হবে। এ ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা পরীক্ষার সময় আমাদের মিলাতে হবে না ম্যাথ করার সময়। কারণ ম্যাথ করার সময় ওইভাবেই সেট করে দেওয়া থাকে। জাস্ট এমসিকিউ এর সময় অনেক সময় জিজ্ঞেস করা হয়। তখন আমরা এটা চেক করব। ওকে। তো আমরা যেটা দেখছিলাম ত্রিভুজের বৈশিষ্ট্য। তো আমরা ত্রিভুজের বৈশিষ্ট্যের জন্য ১ম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি হবে। এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে অন্তস্থ কোণগুলো। তো এটা অবশ্যই যদি প্রশ্নে আসে যে ত্রিভুজের ৩ টে অন্তস্থ কোণের সমষ্টি কত? আমরা অনেকেই ভড়কে যেতে পারি। ৩ কোণের সমষ্টি বলতে এখানে অন্তস্থ কোণকে বোঝানো হয়। বহিঃস্থ কোণকে না। বহিঃস্থ কোণ হলে তখন ১৮০ ডিগ্রি হইতো না। তখন হয়তো ৩৬০ ডিগ্রি। আমরা সবাই লিখে নিই ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। এখানে ৩ কোণের জায়গায় আমরা হচ্ছে পাশে লিখে রাখবো অন্তস্থ কোণ। ৩ কোণের জায়গায় লিখে রাখবো ৩ টি অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। ৩ টি অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। এখন আমরা যদি অন্তস্থ কোণ চিন্তা না করে বহিঃস্থ কোণটা কনসিডার করি, ধরেন আমরা পরের স্লাইডে দেখি। এখানে ধরেন আমরা বহিঃস্থ কোণ নিলাম। এখানে সি যে কোণটা আছে, সি কোণে আমরা এই অন্তস্থ কোণের বাইরে একটা কোণ নিলাম যেটাকে আমরা বহিঃস্থ কোণ গত ক্লাসে পড়েছিলাম কোণের ক্লাসে। তো এখানে এই যে বহিঃস্থ কোণটা এটাকে আমি বর্ধিত করলাম সিটাকে। আবার যদি এপাশে বর্ধিত করি, এভাবে যদি বর্ধিত করি তাহলে এখানে আরেকটা কোণ তৈরি হবে। আবার যদি এটাকে বর্ধিত করি তাহলে এখানে আরেকটা কোণ তৈরি হবে। সবগুলো বহিঃস্থ কোণ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হচ্ছে কি হবে এখানে বহিঃস্থ কোণগুলোর সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি। এখন এখানে আমরা লাস্ট ক্লাসে এটা পড়েছিলাম। সেটা হচ্ছে যে এখানে A আর B যদি আমরা যোগ করি তাহলে A আর B এর সমষ্টি হবে বাইরের যে কোণটা আছে অর্থাৎ বাইরের C কোণটা এটা সমষ্টির সমান। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে আ অন্তস্থ কোণগুলোর সমষ্টি সেটা হবে বিপরীত যে বহিঃস্থ কোণটা আছে সেটার সমান। তো এইখানে আমরা একটু সবাই লিখে রাখি। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য ত্রিভুজের যে যদি আমরা ত্রিভুজের আ বাহুগুলোকে বর্ধিত করি তাহলে এটা আমরা পরের স্লাইডে দেখব যে সবগুলা কোণের সমষ্টি হচ্ছে ৩৬০ হবে। আর আরেকটা বৈশিষ্ট্য এখানে যেটা আছে স্লাইডে সেটা হচ্ছে যদি আমরা যেকোনো একটা কোণকে আ কোণের বহিঃস্থ কোণ নেই অথবা যেকোনো একটা বাহুকে আমরা যদি বাড়াই, বাড়ানোর পরে যে বহিঃস্থ কোণটা হবে, সেই বহিঃস্থ কোণটা অবশ্যই তার বিপরীত পাশের যে ২ টা অন্তস্থ কোণ আছে, এগুলো হলো অন্তস্থ কোণ। তাহলে এই সি এর বিপরীত পাশ হচ্ছে এ আর বি। তাহলে সি এর সমান হবে বিপরীত পাশের কোণ এ আর বি এর সমষ্টির সমান। তার মানে আমি যদি বলি পরীক্ষায় যদি আমরা দেখি প্রশ্ন ধরেন এখানে এ এর মান দেয়া আছে হচ্ছে ৪০ ডিগ্রি আর এখানে বি এর মান দেয়া আছে ৭০ ডিগ্রি। তাহলে এই ৪০ আর ৭০ যোগফল হবে ১১০। তার মানে সি এর মান হবে ১১০ ডিগ্রি। ঠিক আছে? তো আমরা এখান থেকে এভাবে কোণের মান বের করে নিতে পারবো। তো আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখব যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যদি আমরা ত্রিভুজের ৩ টি বাহুকে বর্ধিত করি তাহলে বহিঃস্থ কোণের যে সমষ্টি হবে সেটা হবে ৩৬০ ডিগ্রি। তারপর আমি লিখে ফেলি ত্রিভুজের ৩ টি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ ৩ টি কোণের সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি। ত্রিভুজের ৩ টি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ ৩ টি কোণের সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি। এখন কথা হচ্ছে ত্রিভুজের অন্তস্থ কোণ ৩ টা এটা আমরা সবাই জানি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ত্রিভুজের অন্তস্থ আ কোণ হচ্ছে ৩ টা হয়, শীর্ষ কোণ ৩ টা হয়। কথা হচ্ছে বহিঃস্থ কোণ কয়টা? আ কেউ কি আমাকে বলবেন ত্রিভুজের বহিঃস্থ কোণ কয়টা? ৬টা? না, ১, ২, ৩, ৬ টা ৪, গুড। ত্রিভুজের না ৬টা না স্যার, না ৯টা, ত্রিভুজের বহিঃস্থ কোণ ৯টা। ৯ টা আমার না? হিসেবে হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে। ৯টাই আসে বহিঃস্থ কোণ। ৯ টা। আর কারো কোনো হিসাব আছে কি আপনাদের? আর কারো হিসাব? তো আমরা এই পয়েন্টটা লিখার আগে একটা জাস্ট ছোট একটা জিনিস দেখে আসবো। সেটা হচ্ছে এই যে এই ফিগারটা একটু ভালো করে সবাই খেয়াল করেন। ও এখানে কতগুলো নো লেখা আছে দেখেন। ঠিক আছে? এই যে নো যেটা আছে সেটা হচ্ছে বহিঃস্থ কোণ হবে না। আচ্ছা। এই নো টা হচ্ছে বহিঃস্থ কোণ না। এটা হচ্ছে বহিঃস্থ কোণ হবে না। তাহলে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে। এই যে ১ নাম্বার এটা হচ্ছে একটা বহিঃস্থ কোণ। ২ নাম্বার আরেকটা বহিঃস্থ কোণ। তারপর হচ্ছে ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার। এই ৬ টা হচ্ছে ত্রিভুজের বহিঃস্থ কোণ। তো জি, নরমালি যদি আমরা একটা বাহুকে বাড়াই, একটা বাহুকে বাড়ালে ৩ টা বহিঃস্থ কোণ হয়। আমরা এখানে দেখেছিলাম। এই যে ত্রিভুজের ৩ টা বাহুকে আমরা বাড়াচ্ছি। জি। একটা বাড়ালে একটা করে এভাবে একটা করে বাড়ালে ৩ টাতে ৩ টা বহিঃস্থ কোণ আসবে। আর যদি আমরা সবগুলো বাহুকে বাড়াই তাহলে ৬টা। তাহলে বহিঃস্থ কোণ হবে ৬ টা। ঠিক আছে? সবাই পয়েন্টটা লিখে নেই। আগের পয়েন্টটা ছিল ত্রিভুজের ৩ টি বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ ৩ টি কোণের সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি বা ৪ সমকোণ। ৩৬০ মানে হচ্ছে ৯০ ইন্টু ৪ মানে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে ৪ টা ৯০ ডিগ্রি পাই। তাহলে আমরা বলতে পারি ৪ সমকোণ। তো যেটা বললাম সেটা হচ্ছে ত্রিভুজের ৩ টা বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ কোণ হবে ৩ টা। আর এই ৩ টা সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি। আর যদি আমরা প্রত্যেক বাহুকে বাড়াই
অর্থাৎ প্রত্যেকটা বাহুকে যদি আমি ২ দিকে বাড়াই, আগেরটা ছিল শুধু একটা বাহুকে একদিকে বাড়াচ্ছি। আর যদি আমরা ২ দিকে বাড়াই তখন কোণ হয়ে যাবে ৬ টা। আর এই ৬ টা বহিঃস্থ কোণের সমষ্টি হবে ৭২০ ডিগ্রি অর্থাৎ ৩৬০ এর ডাবল ৭২০ ডিগ্রি। আর যদি আমরা ৭২০ কে ভাঙি, যদি অপশনে প্রশ্নে ঘুরিয়ে আসে, যদি আমরা এটাকে ৯০ ডিগ্রি বানাতে চাই তাহলে ৯০ দিয়ে ভাগ করলে ৮ টা সমকোণ পাওয়া যাবে। ৮ নং ৭২। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা ত্রিভুজের যে বাহুগুলো আছে এগুলাকে যদি বর্ধিত করি, ৩ টা বাহুকে বর্ধিত করলে সিম্পলি ৩ টা বহিঃস্থ কোণ হবে। তখন এটার সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি। আর যদি ৩ টা বাহুকে উভয় দিকে বর্ধিত করি, অর্থাৎ একটা বাহুকে আমরা একদিকে বর্ধিত না করে যদি ২ টা দিকে বর্ধিত করি তখন সেটা হবে আ ৬ টা বহিঃস্থ কোণ, তখন তার সমষ্টি হবে ৭২০ ডিগ্রি। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা দেখব, এরপরের বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই আমরা একটু বৈশিষ্ট্যটা পড়ি। ৫ নম্বর বৈশিষ্ট্যটা। বলা আছে ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাথ বানানো সম্ভব। আমি আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা একটু লিখেন, সবাই এটাকে লিখে ফেলেন। তারপর আমরা বুঝে নিচ্ছি। ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো লিখা হলে আমরা জাস্ট পরের স্লাইডে একটু ঘুরে আসি। আমাদের পরের স্লাইডে একটা ফিগার থাকবে, সেখানে আমাদের এই পয়েন্টটা বলা আছে। তো আমরা দেখি এখানে আমাদের কথাটা ছিল যে ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। ধরেন আপনি ধরে নেন যে এবি আর হচ্ছে এসি, এই ২ টা হচ্ছে বাহু। এবি আর এসি হচ্ছে বাহু। তাহলে আমরা ধরলাম যেকোনো ২ টা বাহু। একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। এখন আমরা এবি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি বিন্দু, আর এসি বাহুকে আমরা কেটে ২ ভাগ করে মধ্যবিন্দু নিলাম ই বিন্দু। তাহলে আমরা পেয়ে গেলাম এবি আর এসি যেকোনো ২ টা বাহু, তাদের মধ্যবিন্দু হচ্ছে এবি ডি আর এসির হচ্ছে ই। এখন কথাটা ছিল এরকম যে ত্রিভুজের যেকোনো ২ বাহুর মধ্যবিন্দুর এটুকু আমরা পেয়ে গেলাম সংযোজক সরলরেখা। আমরা এখন মধ্যবিন্দু ২ টাকে যদি আমরা সংযোগ করে দেই, তাহলে যে রেখাটা পাওয়া যাবে এটা হচ্ছে সংযোজক সরলরেখা। সেটা অবশ্যই তৃতীয় বাহু। তার মানে হচ্ছে এবি আর এসি একটা বাহু, ৩ নাম্বার বাহু হচ্ছে বিসি। তাহলে এই সংযোজক সরলরেখাটা হবে তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। এই যে এখানে লেখা আছে চিত্রে ডিই সমান্তরাল বিসি, এই চিহ্নটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। তাহলে আমরা লিখলাম ডিই সমান্তরাল বিসি। তার মানে ডিই হচ্ছে সংযোজক সরলরেখা আর বিসি হচ্ছে ৩ নাম্বার বাহুটা। আর আরেকটা জিনিস বলা ছিল যে এই সংযোজক সরলরেখাটা হবে তৃতীয় বাহুর অর্ধেক। তাহলে ডিই টা হবে বিসির অর্ধেক। আ এটা হচ্ছে হাফ। তাহলে এই ডিই হবে বিসি এর হাফ, অর্থাৎ বিসি এর অর্ধেক অংশ। তাহলে আমরা বলতে পারি ডিই হচ্ছে বিসি এর অর্ধেক। এখন পরীক্ষায় যদি প্রশ্ন দেওয়া থাকে, প্রশ্নে আপনাদের এরকম ডি সমান্তরাল বিসি এটা বলা থাকতে পারে। হ্যাঁ? তারপর বলতে পারে যে এবি সরি এডি আর হচ্ছে বিডি সমান। এভাবে বলা থাকতে পারে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। যদি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে চায় তাহলে এইভাবে প্রশ্নটা করতে পারে। আমরা যদি একটা ১ম এ ত্রিভুজ নিয়ে নেই। ধরেন আমি একটা এরকম করে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করলাম। আ ধরেন ত্রিভুজের নাম দিলাম আমরা হচ্ছে এরকম করে। এটা ধরেন হচ্ছে এ, এটা ধরেন হচ্ছে বি, আর এটা ধরেন হচ্ছে সি। এখন আ যদি পরীক্ষায় বলা থাকে যে এবি আ আর ধরেন এটা ধরেন ডি আর এটা হচ্ছে ই। এখন ধরেন বলা আছে যে এখানে এবি এর অর্ধেক হচ্ছে ডি। এটা যদি এভাবে বলা না থাকে, যদি বলা থাকে এডি সমান হচ্ছে বিডি। কারণ এটা বলা আছে এডি সমান হচ্ছে বিডি। এটা দেয়া আছে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি যে এখানে যেহেতু এডি আর বিডি সমান, তার মানে হচ্ছে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। যেহেতু এডি আর বিডি সমান তাহলে আমরা বলতে পারি হচ্ছে
আর ডি হচ্ছে AB এর মধ্যবিন্দু। আবার সিমিলারলি বলতে পারি যে AE আর হচ্ছে EC সমান। AE আর হচ্ছে EC সমান। এখন যদি এখানে আপনাদেরকে কয়েকটা মান দিয়ে দেওয়া হয়, এইটা ধরেন শর্তে বলা আছে। আর সাথে হচ্ছে বাহুগুলোর কিছু মান দেয়া আছে। তো বাহুগুলোর কিছু মান দিয়ে আপনাকে অন্য বাহুগুলা বের করতে বলতে পারে। যেমন এইটুকু হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে যে এখানে হচ্ছে AD আর BD সমান, আর হচ্ছে AE আর হচ্ছে EC সমান। তাহলে এখান থেকে আমরা বুঝে নিব যে E হচ্ছে এটার মধ্যবিন্দু। আর বলা আছে ধরেন এই D টা হচ্ছে BC এর সমান্তরাল, এটা বলা আছে। এখন যদি বলা থাকে যে এইটা হচ্ছে ৩, তাহলে এই বাহুটা কত? তাহলে এটা ৩ হলে এটা ডাবল হবে, এটা ৬। অথবা যদি এখানে বলা থাকে এটা হচ্ছে ৬, তাহলে এটা কত? এটা কত? তাহলে এটা ৬ হলে এটা হবে তার অর্ধেক অর্থাৎ ৩। এভাবে বলা থাকতে পারে। আবার যদি বলা থাকে যে AC যদি ১০ হয়, যদি বলা থাকে যে AC হচ্ছে ১০, হ্যাঁ? বলা আছে যে DE BC এর সমান্তরাল, এভাবে বলা আছে। আ তারপর বলা আছে হচ্ছে D হচ্ছে BC এর অর্ধেক। তখন ধরেন এইগুলো আর দেওয়া নাই। এই যে এই পয়েন্ট গুলো আর দেওয়া নাই, তখন প্রশ্নটা উল্টা করছি আমরা। আমি বললাম আপনাদের D টা হবে BC এর অর্ধেক। এটা বলে দিলাম। আর বললাম D হচ্ছে BC এর সমান্তরাল। এখন যদি আমি বলি যে AC র মান হচ্ছে ১০, AC র মান হচ্ছে ১০, কথা হচ্ছে EC র মান কত? এইটুকের মান কত? তো তখন আমরা জানি যে হচ্ছে এই যে এই সবটা যদি হচ্ছে ১০ হয়, এটা যদি ১০ হয়, এটা যদি ১০ হয়, তাহলে এটার অর্ধেক ২ ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হবে ৫, এটা হয়ে যাবে ৫। তার মানে প্রশ্নটাকে আমরা ২ ভাবে ঘুরিয়ে করতে পারি। এর বাইরে সম্ভব না আর প্রশ্ন করা। তার মানে আপনাকে বলে দেয়া থাকতে পারে যে হচ্ছে আ বলা থাকতে পারে যে AE আর হচ্ছে EC যে বাহুগুলো আছে, সেগুলো অর্ধেক, অর্ধেক। সেখান থেকে আপনি বুঝে নিবেন হচ্ছে যে এটা আ সমান্তরাল। তারপর হচ্ছে আপনাকে যদি বলে যে যদি বলা থাকে যে DE সমান ৫, BC সমান কত? তাহলে ৫ হলে এটা ১০ হবে। আবার BC যদি ১০ হয়, এটা ৫ হবে। BC যদি ১২ হয়, তাহলে DE টা ৬ হয়ে যাবে। এভাবে করে আমাদের ছোট, ছোট প্রশ্ন দিতে পারে। ঠিক আছে? এগুলা খুবই সহজ জিনিস, কিন্তু না জানলে অনেক কঠিন। আপনি আ অপশন থেকে বের করতে পারবেন না। তাহলে এই বেসিক গুলো জানা থাকলে আপনার কাছে এটা খুবই সিম্পল মনে হবে। তো এটা ছিল আমাদের ৫ নাম্বার বৈশিষ্ট্য। আমরা হচ্ছে আ বৈশিষ্ট্যের পরে এখন যেটা যাবো সেটা হচ্ছে ত্রিভুজ অঙ্কনের শর্ত। আমাদের বৈশিষ্ট্যগুলো শেষ। আরো কিছু বিষয় আছে ত্রিভুজের, সেগুলো সামনে আসবে। তো আমরা এখন যেগুলো শিখলাম সেগুলো ছিল বেসিক, একেবারে বেসিক বৈশিষ্ট্যগুলো। আমরা এখন দেখব ত্রিভুজ অঙ্কনের শর্ত। এগুলো সবাই লিখে নেই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা ত্রিভুজ আঁকতে গেলে কোন, কোন বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে বা কোন, কোন জিনিসগুলো অবশ্যই দেয়া থাকতে হবে। যদি একটা ত্রিভুজ আমরা আঁকতে যাই, তাহলে আমাকে অবশ্যই ২ টা জিনিস দেয়া থাকবে। একটা হচ্ছে হয় ২ টা বাহু আর সাথে একটা কোণ, এরকম করে দেয়া থাকতে পারে। হয় কোণ না হলে বাহু, মানে মিলিয়ে ২ টা বাহু দেয়া থাকলে সাথে একটা কোণ দেয়া থাকবে। তাহলে আমি ত্রিভুজটা আঁকতে পারবো। আবার ধরেন ২ টা বাহু দেয়া নাই, ২ টা কোণ দেওয়া আছে। তাহলে অবশ্যই ২ টা কোণের সাথে একটা বাহু থাকবে। আবার কোন কোণ দেওয়া নাই, কিন্তু ৩ টায় বাহু দেওয়া আছে। তাও আঁকা সম্ভব। আবার ধরেন আ ২ টা বাহু দেয়া আছে, আ ১ম টা ১ নাম্বারটা ৪ নাম্বারটা সবাই একটু ভালো করে খেয়াল করি। ১ম টা বলা আছে ২ বাহু ও অন্তর্ভুক্ত কোণ। মানে ২ বাহুর সাথের যে কোণটা। আর ৪ নাম্বারে বলা আছে ২ বাহু ও একটি বিপরীত কোণ। ২ বাহু একটি বিপরীত কোণ। তো আমি যদি এটা এঁকে দেখানোর চেষ্টা করি, সবাই একটু পয়েন্ট গুলো লিখে ফেলি তাড়াতাড়ি করে। ১ নাম্বারটা হচ্ছে ২ বাহু ও অন্তর্ভুক্ত কোণ। ২ নাম্বার হচ্ছে ২ কোণ ও ১ বাহু। ৩ নাম্বার হচ্ছে ৩ কোণ। ৩ নাম্বার হচ্ছে ৩ কোণ। আর ৪ নাম্বার হচ্ছে ২ বাহু ও একটি বিপরীত কোণ। তো আমরা ৪ নাম্বার আর ১ নাম্বারটা এখানে একটু কনফিউশন হতে পারে, তাই এটাকে আমি একটু এঁকে দেখাচ্ছি। তো আমরা যদি এটাকে আঁকতে চাই, ধরেন আমাকে এরকম ২ টা বাহু দেয়া আছে। এটা একটা বাহু, এটা একটা বাহু। আমি ২ টা বাহু নিলাম আর কোণের কথাটা বলা আছে আমাকে। কোণের মানটা দেয়া আছে। ধরেন এটা হচ্ছে কোণ। তো এই কোণ দেয়া আছে, তাহলে অটোমেটিক দেখেন আমরা জানি যে এই বাহুটা এখানেই শেষ। আবার এই বাহুটা এখানেই শেষ। তাহলে এই ৩ নাম্বার বাহুটা আমাকে না দিলেও আমি এটাকে এঁকে নিতে পারবো। আমি জাস্ট এই বাহুটা, এই বিন্দুটাকে আর এই বিন্দুটাকে যোগ করে দিব। অটোমেটিক হয়ে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা বাহু, এটা হচ্ছে একটা বাহু। আর এটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। মানে ২ টা বাহুর সাথে যে কোণটা আছে। এখন ধরেন আমাকে ২ টা বাহু দেয়া আছে। ধরেন ২ টা বাহু দেয়া আছে।
আর হচ্ছে ধরেন ২ টা বাহু আমি জানি না কিরকম হবে কোনটা। আরেকটা কোণ দেওয়া আছে, তাদের বিপরীতে একটা কোণ। এখন আমি যদি কোণটাকে এখানে এঁকে নেই, ধরেন কথার কথা আমি এখানে একটা কোণ এঁকে নিলাম। এখানে যদি একটা কোণ এঁকে নেই, ধরেন একটা কোণ এঁকে নিলাম। কোণ এঁকে নিলে অটোমেটিক এখানে ছেদ করে ফেলছে। আমি এখানে একটা কোণ এঁকে ফেললাম। তাহলে কোণ এঁকে ফেললে এখানে যে কোণটা এঁকে ফেললাম, কোণ এঁকে ফেললে অটোমেটিক এই যে বিন্দুটা এটা ফিক্সড হয়ে যাচ্ছে। আবার এই পাশে যে বিন্দুটা এটাও ফিক্সড। তাহলে আমরা যদি এটাকে যোগ করে দেই তাও হচ্ছে। অর্থাৎ যদি ২ টা বাহু দেয়া থাকে, ধরেন এইটা এই বাহুটা দেয়া আছে, এই বাহুটা দেয়া আছে, তাদের একটা বিপরীত কোণ। অথবা ধরেন এই বাহুটা দেয়া আছে, এই বাহুটা দেয়া আছে। এই ২ টা বাহু তাদের যেকোনো একটা বিপরীত কোণ দেওয়া আছে। তাও কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে যদি ২ টা বাহুর সাথে একটা কোণ দেওয়া থাকে তাও সম্ভব। আর ২ টা বাহুর সাথে না দিয়ে যদি হচ্ছে তাদের বিপরীতের যেকোনো একটা কোণ দেওয়া থাকে তাতেও ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখন আমরা আ দেখলাম যে ত্রিভুজের যদি আমরা ত্রিভুজ আঁকতে যাই, অঙ্কন করতে যাই তাহলে আমাদের কি, কি থাকতে হবে? এইগুলো থাকলেই কেবল ত্রিভুজ আঁকা সম্ভব। সবাই এগুলো একটু পয়েন্ট গুলো ভালো করে বুঝে মুখস্থ করে ফেলবো পয়েন্ট গুলো, হ্যাঁ? সবসময় যেন মাথায় ইনস্ট্যান্ট থাকে। তো এখানে আমাদের একটু কনফিউশন হতে পারে যে ৩ টা কোণ দেয়া থাকলে কি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা? ৩ টা কোণ দেয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। ৩ টা বাহু দেয়া থাকতে হবে। ঠিক আছে? ৩ টা বাহু দেয়া থাকতে হবে। ৩ টা কোণ দিলে ত্রিভুজ আঁকা সম্ভব না। অন্তত একটা বাহু দেয়া থাকা লাগে। ধরেন ২ টা কোণ দেয়া আছে, তার সাথে অন্তত একটা বাহু থাকতে হবে। তার মানে শুধু সবগুলো কোণ হলে কখনোই ত্রিভুজ আঁকা সম্ভব না। যদি আমরা ৩ টা বাহু পাই তাতে সম্ভব, অথবা ২ টা বাহুর সাথে একটা কোণ হলে তাতেও সম্ভব। তো এগুলো ছিল ত্রিভুজ অঙ্কনের শর্ত। এরপরে আমরা দেখব হচ্ছে ত্রিভুজের সর্বসমতা। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে গুরুত্ব বলতে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। এখান থেকে সব ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। সর্বসমতা মানে হচ্ছে একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজকে কম্পেয়ার করে আমরা দেখব যে ত্রিভুজটা সব দিক থেকে সমান কিনা। তো সব দিক থেকে সমান হতে গেলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো মানতে হবে। এই ৪ টা বৈশিষ্ট্য মানতেই হবে। যদি মানে তাহলে হচ্ছে সবগুলো আ আমরা বলব যে সব দিক থেকে সমান। তো ১ নাম্বার হচ্ছে ২ বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান হলে। তার মানে একটা ত্রিভুজের ২ টা বাহুর সাথে একটা ত্রিভুজের ২ টা বাহুর সাথে আরেকটা কোণের সাথে অন্য ত্রিভুজের ২ টা বাহু আরেকটা কোণ মিলতে হবে। জাস্ট আমি আপনারা সবাই একটু লিখে নেন, আমি দেখাচ্ছি এঁকে। কি বললাম? একটা ত্রিভুজের ২ টা বাহুর সাথে ও একটা কোণের সাথে অন্য একটা ত্রিভুজের ২ টা বাহু আরেকটা কোণের মান সমান হতে হবে। যদি সমান হয় তাহলে বাকি যে বাহুগুলোর কথা আমরা বলি নাই বা যে কোণগুলোর কথা আমরা বলি নাই সমান হবে, সেগুলো অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। অর্থাৎ যদি আমরা ২ টা বাহুর সাথে ও একটা কোণ যদি মিলাতে পারি, ২ টা বাহু একটা কোণ যদি অন্য ত্রিভুজের সাথে মিলাতে পারি, ২ টা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করে, তাহলে বাকি যে বিষয়গুলো আমরা মিলাতে পারছি না বা মিলাইনি, তো সেই সবগুলা অটোমেটিক মিলে যাবে। তখন আমরা বলব হচ্ছে সর্বসম ত্রিভুজ। ২ নাম্বার হচ্ছে ২ টা কোণ আর ১ বাহু। অর্থাৎ একটা ত্রিভুজের ২ কোণ আর একটা বাহু, আবার অন্য ত্রিভুজের ২ কোণ ও ১ বাহু সমান হলে তবুও সর্বসম হবে। আর ৩ টি বাহু পরস্পর সমান হলে, ধরেন ৩ টা বাহুই সমান, কোন কোণের কথা এখানে বলা নাই। কিন্তু অটোমেটিক্যালি সবগুলা কোণই সমান হয়ে যাবে। আর যদি সমকোণী ত্রিভুজ হয়, আমরা সমকোণী ত্রিভুজ ডিটেইলস পড়বো। জাস্ট আগে থেকে একটু বলে রাখছি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ মানে ৯০ ডিগ্রি। তো এরকম যদি আমরা ২ টা সমকোণী ত্রিভুজ কম্পেয়ার করি, তাহলে অতিভুজ আর ১ বাহু সমান হলেই হবে। এর কারণ হচ্ছে যেহেতু সমকোণী ত্রিভুজের ২ টা একটা কোণ অটোমেটিক ৯০ ডিগ্রি, তার মানে ২ টা ত্রিভুজ যে আমরা কম্পেয়ার করছি সেখানে ২ টাই দেখেন অটোমেটিক একটা কোণ মিলে যাচ্ছে আগে থেকেই। তাহলে বাকি থাকলো অতিভুজ আর একটা বাহু। এখন অতিভুজ আর ১ বাহুর সাথে যদি একটা কোণ মিলে তাহলে আমরা বলতে পারি যে অতিভুজ একটা বাহু, এটা একটা বাহু। তাহলে ২ টা বাহু আর একটা কোণ অটোমেটিক মিলতেছে। তাহলে ২ বাহু আর ১ কোণ সমান হচ্ছে। তাহলে এটাও অটোমেটিক সর্বসম হবে। আমরা হচ্ছে এই ক্লাসটা এখনই অফ করে দিচ্ছি। তারপরে আমাদের পরের ক্লাসটা আসবে। এখানে